হ্যাঁ জেলে ছিলেন, দেশে ছিলেন, দেশে থেকে কথা বলেছেন। আমরা তো দেখতে পেয়েছি অনেকে উড়ে এসে নমিনেশন পেয়ে গিয়েছেন আপনাদের দলে দলে যারা দেশে থাকেননি, যারা দেশে থাকেননি, দেশে ছিলেন। মানে এই সংখ্যাটা অনেক কম নিকল, যেটা আপনি বলছেন উড়ে এসে পেয়েছেন। আপনাকে সেটাও বলি, বহু মানুষ কিন্তু থাকতে পারেননি, যাদের সুযোগ ছিল তারা বেরিয়েছেন, আমাদের সুযোগ ছিল না। আমি নিজেও কিন্তু একজন প্রার্থী, এবং আমার প্রার্থিতার পরেও ওখানে কিন্তু আরো 4-5 জন ছিলেন যারা সরাসরি একইভাবে ত্যাগ করেছেন, একইভাবে জেল খেটেছেন, একইভাবে এলাকাতেও থাকার চেষ্টা করেছেন। একটা বড় দল যখন নমিনেশন দেয় নানা যাচাই বাছাই থাকে, কিন্তু 63টা বাকি যে 63টা আসন আছে সবগুলো তো শরিকদের নয় নিকল, আমাদের 5% হবে নারীদের ক্ষেত্রে। তবে আগামী নির্বাচনে আপনি নিশ্চিত থাকেন যে এর পরবর্তী যে নির্বাচন হবে, আমার ধারণা বিএনপি 10% বলছে, তো আগামী যে 20% দেওয়ার সক্ষমতা তারা 5 বছর পরই তাদের জন্য সহজ হবে। কারণ এখন রাজনীতিতে আপনি বলুন, শুনুন আমি আমার অভিজ্ঞতা আপনাকে বলি, আমি 28 অক্টোবর 2023-এর পর থেকে 7 জানুয়ারি নির্বাচন, তারও 4 দিন পরে আমি বাসায় ফিরেছি। আমার কিন্তু একটা স্পেশাল চাইল্ড আছে, আমি এই বেবিটাকে শুধু কোথাও না কোথাও আনা হতো, আমি দেখতে যেতাম। এরকম জীবন তো আমরা কাটিয়েছি। এইখানে রাজনীতিতে এত সহজ ছিল না আমাদের জন্য। এলাকায় যাওয়া বা এলাকাতে একজন পুরুষ যত সহজে মুভ করতে পেরেছেন, সংশ্লিষ্ট থাকতে পেরেছেন, আমি কিন্তু সবসময় পেরে উঠিনি। ওখানেও কিন্তু আমার নিজেরই কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও আমি প্রত্যাশা, যদি প্রত্যাশা থাকে দলের কাছে, আমি এইটুকু প্রত্যাশা করতেই পারি। বা ধরেন এখনো তো এটা আমাদের ফাইনাল লিস্ট নয়, কেবল প্রাথমিক নমিনেশন। আমাদের নমিনেশনের প্রসেসটা আপনাকে আমি এর আগে এই শোতেই বলে গেছি যে আমরা কিন্তু প্রত্যেকে নির্বাচনী আসনে এক একজন প্রার্থী নির্বাচনী আসনে ফাইনাল যুদ্ধটা করছি। আমাদের 5 স্তরে নানা ধরনের আপনার কি বলে সার্ভে হয়েছে, 5 স্তরে এটা যাচাই বাছাই হয়েছে। সেই যাচাই বাছাই যে সবই 100% সঠিক হবে তা তো না, সেখানেও ফ্লজ আছে, সেখানে কিছু প্লাস মাইনাস হয়েছে। কিন্তু ফাইনাল নমিনেশনে আমি প্রত্যাশা করি যে এই সংখ্যাটা আরো অনেক বাড়বে, অন্তত 15 তো বটে, সেটা ছাড়িয়ে যাবে। মাহমুদা হাবিবা, আপনার কথা থেকে আমার একটা প্রশ্ন মনে এলো। আপনি বলছেন যে পুরুষরা ওই সময়টা প্রতিকূল পরিবেশে যতটা সহজে এলাকায় গিয়ে জনগণের কাছে যেতে পেরেছে, ওই প্রতিকূল পরিবেশে নারীরা পারেনি। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্ট্যাটাসটির কথা আমি বললাম, নারীদের এগিয়ে নেওয়ার বিষয়, তার প্রথম দিকেই ছিল নারীরা যেন উচ্চশিক্ষা থেকে ঝরে না পড়ে, নারীরা যেন শিশু কোথায় রাখবে সেটার জন্য কর্মজীবন থেকে তাদের বের হয়ে যেতে না হয়, সেই জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে এবং কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার চালু করার ব্যবস্থা করা হবে। আমি শেষ করি করবে, বিএনপি করবে সেই পরিকল্পনার কথা তিনি বলেছেন। নারীরা যদি প্রতিকূল পরিবেশে রাজনীতিতে পিছিয়ে থাকে, সেক্ষেত্রে তিনি এগিয়ে নেওয়ার জন্য এখন নমিনেশনে আসলে কোন প্রতিফলনটা করছেন যে তার ওই কথাগুলো আমরা বিশ্বাস করব। আমি আসবো আপনার কাছে প্রশ্ন রাখলাম। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আছেন আমাদের সঙ্গে। প্রথমে সদস্য সচিব বলেছিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি পুরানো যে ডেজিগনেশন সেটি বলবার জন্য। মুজিবুর রহমান মঞ্জু, এমনও দিন গেছে এই রাজনীতি অনুষ্ঠানে, আপনার মনে থাকবে বিএনপির কোনো গেস্ট নাই, অনেকেই জেলে, কেউ গর্তে ঢুকে গিয়েছিলেন, গর্ত থেকে আর বের হচ্ছিলেন না, তখনকার ক্ষমতাসীন দলের ভাষায় অ্যারেস্ট হবার ভয়ে বের হতেন না। তখন বিএনপির নারী সদস্যরা সাহস করে গণমাধ্যমে এসে তখনকার সরকারের বিরুদ্ধে কথা বলতেন। নীলুফার চৌধুরী মনি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নি, নিপুণ রায় চৌধুরী, যাদের কথা না বললেই নয়। এবং এই অনুষ্ঠানে কখনো এমন হয়েছে সপ্তাহের শুরুতেও নীলুফার চৌধুরী মনি আসছেন, সপ্তাহের শেষেও আসছেন, কারণ অতিথি নাই, বিএনপির কোনো অতিথি নেই, বিএনপির হয়ে কথা বলবার লোক নেই। কখনো কখনো আপনাকে আমরা ডেকে আনতাম বিএনপির তরফ থেকে কথা বলবার জন্য, সেই সব দিনের কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। এখন অনেকেই গর্ত থেকে বের হয়ে বিদেশ থেকে উড়ে সে নমিনেশন পেয়ে যাচ্ছেন, কিন্তু যখন কেউ ছিল না বিএনপির হয়ে কথা বলবার জন্য, তারা নমিনেশন পাচ্ছেন না। তাদের অপরাধ কি? তারা নারী, সে কারণে। ধন্যবাদ নিকল আপনাকে। নারীদের অবহেলা বা তাদের প্রতি একটা বিমাতাসুলভ আচরণ, এটা আমাদের সমাজে আছে, নাই যে তা না। আমাকে একটা জেলা বিএনপির এক নারী এসে একদিন কথা বলতে বলতে আমি দেখলাম যে শি ওয়াজ ক্রাইং, ওই ধরনের, যে সে বলছেন যে সে চেয়েছিলেন যে বিএনপির সেক্রেটারি হতে চান জেলার। একজন নেতা অবাক হয়েছেন, তুমি সেক্রেটারি হতে চাও? একটা নারী একটা সেক্রেটারি হবে এটা ভাবতেই পারতেছেন না, এরকম আর কি আচরণটা। আপনি যাদের নাম বলেছেন, হ্যাঁ আমারও ঠিক মনে আছে, আমরা যখন 5ই মে আপনার 2006 সাল না, 5ই মে এটা হয়েছিল 2013 সাল 5ই মে, যে পল্টনে যখন ঘটনা হলো, তখন আপনার সৈয়দ আফিফা আশরাফি পাপিয়া না নামটা পুরোপুরি, এই ক্রাইসিসে আমরা কাউকে পাচ্ছিলাম না। আমি তখন টেলিভিশনে আমি দায়িত্বে ছিলাম। পাপিয়াকে আমি দেখেছি, উনি এই কঠিন অবস্থার মধ্যে গিয়ে টক শোতে গিয়ে হাজির হয়েছেন। তো নারীদের একটা সুবিধা কি, সেটা হচ্ছে ক্রাইসিসের নারীরা এক ধরনের অ্যাডভান্টেজ পান, বা তাদের উপর ওই ধরনের বৈষম্যটা বা হামলা টামলাটা কম হয়।
আমরা সবসময় আন্দোলনে দেখেছি নারীরা কিন্তু সবসময় সাহসী ভূমিকা রাখেন, এবং নারীরা যখনই ভূমিকা রাখেন তখনই বিজয় আসে। কিন্তু এটা সত্য যে নারীদেরকে এটা আলাদা করে আপনাকে দেখতে হবে। আদার দেন তারা কিন্তু প্রিভিলেজ থেকে বঞ্চিত হন। আপনি যাদের নাম বলেছেন তারা হতে পারে যে নির্বাচনী যুদ্ধে হয়তো দেখা যাবে যে ওই পুরুষ তার আসনে যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার হয়তো ভূমিকাটা অনেক বেশি ছিল। যেমন স্পেসিফিক আপনি মানে সময় নাইলে আমি প্রত্যেকে ধরে ধরে আলোচনা করতে পারতাম। যেমন ধরুন রুমিন ফারহানা, তার আসনটা খালি রাখা হয়েছে কেন? জোটকে দেওয়ার জন্য। এটা কিন্তু একটা জটিল পরিস্থিতি। এটা এমন না যে একটা পুরুষকে দেওয়া হয়েছে তার কাউন্টারে। এটা হয়তো এটা আপা ভালো বলতে পারবেন, হাবিবা আপা যেটা বললেন যে ওখানে যদি হয়তো সেটা জোটের জন্য ওনারা না রাখতেন তাহলে হয়তো রুমিনকেই তারা সেখানে দিতে পারতেন। তো সবটা এমন না যে নারীর কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বা নারীকে কম মূল্যায়ন করা হচ্ছে, বিষয়টা এমন না। রুমিনকে হয়তো দেখা যাবে যে ওনারা হয়তো ওই যে 50টা সিট আছে যেখানে স্পেশালি কনসিডার করা, সেখানে তারা করবেন। দেখেন আমরা সংরক্ষিত নারী আসনে জি, মানে একজন নারী বলে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও তাকে সংরক্ষিত নারী আসনে যেতে হবে। আমি বলছি যে এইভাবে হিসাবগুলো মেলায়। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম। যিনি জনগণের প্রতিনিধি, তিনি জনগণের ভোটে যেতে চাবেন নিশ্চয়ই, তার সকল যোগ্যতা থাকার পরে। তিনি কেন আসলে যোগ্যতা থাকার পরে সংরক্ষিত নারী আসনে না, এটা চান না। এটা আপনি যাদের নাম বলছেন, নিলুফার মনিকে আমি বলেছি, উনি বলছেন না আমি সরাসরি নির্বাচিত হতে চাই। রুমিনও বহুবার এটা বলেছেন যে না ভাই আমি আর, আপনারা তো আমাদেরকে সংরক্ষিত করেছিলেন নারী নেতৃত্বকে উঠে আনার জন্য, তো আমরা তো উঠে আসছি, এখন আমাদেরকে কেন সেটাতে দিবেন? এবং রুমিনকে আমি দেখেছি সে খুব ডেসপারেট যে সে তারপরও সে ইলেকশন করতে চায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি। আমাদের নারীদের সঙ্গে এটা কথা আমি আরও 2-1 জায়গায় বলেছি। আমাদের অফিসে আমাদের দলে যখন কোনো নারী যোগদান করতে আসে, আমি অফিসে এটা নিয়ে নিষেধ করেছি যে তার হাজব্যান্ড কী করে এটা জিজ্ঞেস করা যাবে না। কারণ আমরা একটা নারীকে প্রথম ইন্ট্রোডাকশনেই তাকে জিজ্ঞেস করি যে আপনার হাজব্যান্ড কোথায় আছে, কি করেন ইত্যাদি, কিন্তু একটা পুরুষকে কিন্তু জিজ্ঞেস করি না আপনার ওয়াইফ কি করেন। তো ফলে দেখা যায় একজন নারী যার হয়তো ব্রোকেন ফ্যামিলি থাকতে পারে, যার হয়তো সিঙ্গেল মাদার হতে পারে, নানা ধরনের সে অস্বস্তি বোধ করে যে আমার হাজব্যান্ড পরিচয় দিয়ে আমাকে কেন রাজনীতি করতে হবে। আমাদের সমাজে এই ধরনের ব্যারিয়ারগুলো সিরিয়াস পর্যায়ে আছে। এটা যারা একদম ফিল্ড লেভেলে কাজ না করে তারা সেই ব্যারিয়ার আসলে বিএনপির মতো এত বড় দলও খুব বেশি একটা ভাঙতে পেরেছে বলে মনে হয় না। মাহবুবা, হাবিবা, আসছি মুজিবুর রহমান মঞ্জু ব্যারিস্টার রুমিন ফারহানার কথা বললেন, এবং আমার মনে হলো যে আপনারা নমিনেশন দিলেন 237 আসনে, কিন্তু সব ছাপিয়ে আলোচনা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা কেন নমিনেশন পায়নি। মানে কেন এই ধরনের আলোচনা তাকে নিয়ে আপনার কি মনে হয়? রুমিন তো তার আসনে অত্যন্ত যোগ্য নেত্রী। মঞ্জু ভাই যথাযথই বলেছেন, সে যেভাবে তার আসনে কাজ করেছে, তার জনসংশ্লিষ্টতা আছে। এখানে আমাদের জোটের কিছু বাধ্যবাধকতা থাকায় তার আসনটা স্থগিত আছে। তার আসন কিন্তু ঘোষণা করা হয়নি। আসন ঘোষণা করা হলে এটা বাধ্য হয়, মানে যদি জোটের আমাদের চাপ না থাকে, মানে জোটটা এখানে ম্যাটার না করে বা ওইটা আমরা যদি ওভারকাম করতে পারি, তাহলে ওই সিটটা অফকোর্স রুমিন ফারহানা। রুমিন খুব স্পষ্টভাবে সবসময় বলেছে যে সে নির্বাচন করতে চায়। দেখুন, যেটা আপনি বললেন সংরক্ষিত, আমি নিজেও কখনোই চিন্তাই করিনি এবং আমি ভাবি না যে আমি সংরক্ষিত করব। কারণ সংরক্ষিত হচ্ছে বিশেষভাবে, এটা হচ্ছে এক ধরনের প্রোটেকশন। এই প্রোটেকশনটা যাদের দরকার তাদের জন্য হয়তো প্রয়োজন, কিন্তু একই সাথে এই সংরক্ষিত সিস্টেমটা কিন্তু ওভারঅল প্রতিটা দলকে মানে একটা স্পেস দিয়ে দিচ্ছে যেন তারা মানে নারীদেরকে সাংগঠনিকভাবে বলুন, যখন রিপোর্ট তৈরি করার প্রশ্ন আসে, সাংগঠনিক রিপোর্টগুলো কোনো দলেই দেখা যায় নারীদের সাথে ঠিক ফেভারে আসে না। আমি এই প্রসঙ্গে একটু উল্লেখ করি, এখনও আমার সামনে আমার একটা তরুণ বন্ধু আছেন, উনি এখনো বলাই শুরু করেননি। তারা কিন্তু একটা ট্রেন্ড সেট করতে পারেন নারীদেরকে দেওয়ার মাধ্যমে। যে দেখুন, আপনি জামাত ইসলামী দেখেছেন না, 300 সিটে এসেছে, একটাও কি নারী দেখেছেন? আমি জাস্ট বলতে চাইছি মাইন্ডসেট, দিস ইজ দ্য মাইন্ডসেট। কারণ নারীদের তো 50 জন পাঠাবোই আমরা, ওই কথাটা কিন্তু আগেই মাথায় ঢুকে গেছে। কিন্তু আমি তো চাইছি আমার লোক আমাকে ভোট দিক, আমি তো চাইছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, আমার লোক আমাকে ভোট দিবে, এটা আমার চাওয়া। আমি আমার নিজের সিটের ক্ষেত্রে আমি আমার দল যেটা আমাকে সিদ্ধান্ত আমার সিটের জন্য নিয়েছে, আমি সেটার সাথে সম্পূর্ণ সহমত, কিন্তু আমি সেটা শ্রদ্ধাও করি এবং সেটা আমি মানবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম নারীদেরকে যেখানে যেখানে মিনিমাম পসিবিলিটি আছে, রাজনৈতিক দল আসলে কেন ভোট করে, সিট তো প্রতিটা সিট কাউন্ট হয় কিন্তু নিকল, হ্যাঁ, কাজে ওই জায়গাটা এভরি সিট ম্যাটার্স। কাজে ওই জায়গাটা ক্যালকুলেশনে প্রতিটা জায়গায় আপনি যদি নিচে থেকে ওপর পর্যন্ত দলের প্রতিটা অংশ আপনাকে সমর্থন না দেয়, আপনি টপ চাইছেন কিন্তু তার কাছে সাংগঠনিক রিপোর্টগুলো একটাও দেখা যাচ্ছে কিছুটা ওইখানে যে মাইন্ডসেটটা কাজ করছে, ওইটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যায়। আর আপনার ওই কথাটাই আসে, আপনি একটা প্রশ্ন আমাকে করেছিলেন, এটাকে এখন অ্যান্সার দিব। আপনি যেটা বলেন, দেখুন আপনি আমাদের যেটা পরিকল্পনা, যেটা আমরা সামনে নারীদের নিয়ে ভাবছি, ওটা হবেই, এতে কোনো সন্দেহ নেই। এবং এখন আমরা 63টা সিট আমাদের ঘোষণা করা বাকি আছে, যার মধ্যে একটা গুড নাম্বার অ্যাটলিস্ট 40 বা 45 হয়তো চলে যাবে আমাদের জোটের কাছে। এইটা কিন্তু প্রাথমিক মনোনয়ন।
জি। নিকোল, আমি আবারও বলি, হ্যাঁ, এটা প্রাথমিক মনোনয়ন, এটা ফাইনাল হবে। এই মনোনয়নটা আমরা আশা করছি ডিসেম্বরের মাঝামাঝি অথবা শুরুর দিকে। আমি প্রত্যাশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা অন্তত 15টার অনেক বেশি দিতে পারবে, এবং ম্যাডামের সিট তো কাউন্ট করে কিছু নাই, শি ইজ অ্যাবাউট। কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আমরা যখন সংসদে সরাসরি নির্বাচিত যে 100 আসনের কথা আলোচনা করেছিলাম, তখন নানা জটিলতার কারণে আসছে যে আমরা গ্র্যাজুয়ালি যাব। তখন কিন্তু আমরা বলেছিলাম 10% রাখা প্রথমবারে। এখানে সাইফুল্লাহ আছে, আমরা কিন্তু ওইটাকে সাপোর্ট করেছিলাম, কিন্তু বিএনপি বলেছিল 5%। এই জায়গায় আমরা একটু হতাশ হয়েছি যে বিএনপি বড় দল হিসেবে বিএনপিরই অ্যাবিলিটি আছে 10% দেওয়ার। কিন্তু বিএনপি এখানে আমি আসলে অ্যানসারটা আমি পরে দিচ্ছি, ঠিক আছে? অনুষ্ঠানের নিয়মে হওয়াটা জরুরি। জি, মার্দিয়া মমতাজ, নারী মনোনয়ন নিয়ে কথা হচ্ছিল এবং 300 আসনে মাহমুদা হাবিবা প্রশ্ন তুলেছেন জামাতের একজন নারী আছেন কিনা সেটা জানতে চাই, আমাদের চোখে পড়েনি। সাথে প্রশ্ন, প্রার্থী মনোনয়নে জামাতি ইসলামীতে অতীতে কখনোই অসন্তোষ কোন্দল দেখা না গেলেও এবারে নির্বাচনে তা দেখা গেছে। 4টি আসনে বিরোধ হয়েছে প্রকাশ্যে, আরও 4টি আসনে অপ্রকাশ্য বিরোধ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পাবনা 5, ময়মনসিংহ 6, কুমিল্লা 7 আসনে প্রকাশ্য বিরোধ, প্রার্থীকে লাঞ্ছনা ও অবাঞ্ছিত ঘোষণা করা এবং বিক্ষোভ দেখা গেছে। নরসিংদী 5 আসনে তৃণমূলের আপত্তিতে প্রার্থিতা স্থগিত করা হয়েছে। এছাড়া সিলেট 5, কুষ্টিয়া 3, চট্টগ্রাম 15, গাজীপুর 6 আসন নিয়ে অপ্রকাশ্য বিরোধ রয়েছে। কুমিল্লার 2টি আসনে অসন্তোষের গুঞ্জন রয়েছে। গণমাধ্যমের খবর থেকে এই তথ্যগুলো তুলে এনেছি। জামায়াত ক্যাডার ভিত্তিক সুসংগঠিত দল হিসেবে পরিচিত, কিন্তু এখন এসব কোন্দল কিসের লক্ষণ? আসলে জামায়াত এতদিন চাপে পড়ে সংগঠিত ছিল, কিন্তু এখন যেই ক্ষমতার কাছাকাছি গিয়েছে জামায়াতের আসল চেহারা ফুটে উঠেছে, বিষয়টা এইরকম কিনা? আপনাকে অনেক ধন্যবাদ এবং সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ। আসলে এখানে আমরা একটা অ্যাবনর্মাল পরিস্থিতির মধ্য দিয়ে বের হয়ে এসেছি, তাই না? তো জামাতকে যদি একটা নিছক রাজনৈতিক দল হিসেবে দেখেন তাহলে এটা স্বাভাবিক, তবে কোথাও সহিংসতা হয়নি, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো আপত্তি থাকবে, ফিল্ডের থেকে ফিডব্যাক আসবে, সেটা নিয়ে হয়তো আবার রিভিউ হবে, এই জন্যই তো এত আগে থেকে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, এবং জামাত যেভাবে কাজ করে এটা তো শুধুমাত্র পলিটিক্স না, এখানে সমাজ সংস্কার বলেন, ইসলাম প্রচার বলেন, আরও অনেক ধরনের কাজ চলে। তো ভোটের রাজনীতিটা তো শুরু হলো মাত্র, তো এখানে ফিল্ডের ফিডব্যাক আসবে, এখানে হয়তো অনেক সিদ্ধান্ত চেঞ্জ হবে, এরকম অনেক বিষয় থাকবে। তবে সহিংসতার কোনো ঘটনা ঘটার কোনো কারণ নাই, আমার যতটুকু বিশ্বাস এখানে হওয়ার সম্ভাবনা নাই। আর আপনি যেটা বললেন নারী প্রার্থী, এটার ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নাই, তবে ডক্টর শফিক যেটা বলেছেন যে নারী প্রার্থী থাকবে, তো আমরা অপেক্ষা করতে পারি। জি, অপেক্ষা করতে পারি, তখন নিশ্চয়ই আবারও এসে আপনি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। খালেদ সাইফুল্লাহ, আপনাদের মনোনয়ন ফর্ম কার্যক্রমের উদ্বোধন হয়েছে, 15 তারিখের মধ্যে প্রাথমিক মনোনয়ন তালিকা জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা, কিন্তু বিচার সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের যে অবস্থা সেটা যদি পরিবর্তন হয় তাহলে তাদের যে কারো সঙ্গে জোট হতে পারে। আসন সমঝোতায় বিএনপি না জামাত, কার কাছ থেকে ছাড় পাচ্ছেন বেশি? কারোর সাথে আমরা ওই আলোচনায় যাচ্ছি না, দুজনের একজনও তো সংস্কারের দিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে না। আমি নারী আসনটা নিয়ে বিএনপি নিয়ে আলোচনা হলো, আমার মনে হয় আমরা এত মৃদু কথা এটা ছেড়ে দিলে ঠিক হবে না। আমার নিয়ে যে প্রশ্ন আছে ওইটার উত্তর দিব। 2001 সালে বিএনপির যে ইশতেহার ছিল বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সেই ইশতেহারে 3-11 নম্বর যে ধারা, আমি সেটা একটু পড়ে শোনাই খুব কুইকলি। ওইখানে বেগম খালেদা জিয়ার ইশতেহারে বলা ছিল যে জনসংখ্যার অর্ধেক অংশকে শিক্ষাহীন, আত্মবিশ্বাসহীন ও পরনির্ভরশীল রেখে কোনো জাতি সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারে না। নারী সমাজকে তাদের যথার্থ সামাজিক অবস্থান ও মহৎ মর্যাদায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়েছে, এই অবস্থা আর চলতে দেওয়া উচিত নয়। এবং তারপরে সেখানে প্রতিশ্রুতি দেওয়া ছিল নারী সমাজের কাছে যে সংরক্ষিত যে আসন সেটা 50 থেকে উন্নীত করা হবে, ডিরেক্ট ইলেকশন ব্যবস্থা করা হবে। সেটা 2001 সালের কথা, আমরা এখন 2025-এ, 24 বছর হয়ে গেছে। যখন সংস্কার কমিশনে এই নারী সিট উন্নতি করার কথা বলা হচ্ছিল 50 থেকে 100 এবং ডিরেক্ট ইলেকশন, তখন খুবই দুঃখজনকভাবে বিএনপির প্রতিনিধি ওইখানে বলেন যে নারী সমাজ আসলে এখন ওইখানে পৌঁছায় নাই। নারী সমাজকে ওইখানে পৌঁছেছে কিনা সেটা সিদ্ধান্ত নিচ্ছে ওইখানে পুরুষ সমাজ বসে। এবং বিএনপি বলছে বেগম খালেদা জিয়া 24 বছর আগে বলেছেন যে এই অবস্থা আর চলতে দেওয়া উচিত নয়। 2025 সালে ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন বিএনপি যে বলেছে, টক শোতে যে বলেছে, ব্রেইনের অনুষ্ঠানে যে বলেছে, বিভিন্ন অনুষ্ঠানে যে বলছে নারী সমাজ এখন এটার জন্য রেডি না। এটা সেই একদম পুরানো চাল। পুরুষরা এসে বলছে নারীদের দরজাটা আমি বন্ধ করে রাখবো, তাদের এখানে তারা পাওয়ার জন্য রেডি না। এখানে আমরা 4 জন আছি আজকে, আপনারা কিউরেট করেছেন। মাহমুদা আপা অনেক যোগ্য মানুষ, মাহমুদা আপা কি নমিনেশন পেয়েছে? একটু খুঁজলেই পাবেন। আসলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের যে সমাজে আমরা ইলেকশনের সময় নানা ধরনের প্রতিজ্ঞা করি,
এবং 2001 সালে বিএনপির যে ইশতেহার ছিল সেটার নাম দিয়েছিল প্রতিশ্রুতি, কন্ট্রাক্টের নাম দিয়েছিল তারা ওইখানে, রাইট? সো বিএনপির ওই প্রতিশ্রুতি তারা ওইখানে রক্ষা করেনি, শুধুমাত্র ইশতেহার বলে নাই। প্রতিশ্রুতি আমরা তখনই বলি যখন ওইটা আমরা রক্ষা করতে চাই। সো তখন প্রতিশ্রুতি ওনারা রক্ষা করে নাই। 24 সাল পরে এসে যখন সেই সুযোগটা আসছে, সেই সুযোগটাও তারা সেখান থেকে নেয়নি। এটা গেল ওই জায়গায়। আমাদের ক্ষেত্রে আপনি বলছিলেন বিএনপি না জামাত কোন দিকে যেতে চাচ্ছি, যদি কোনো দল, মঞ্জু ভাইদের সাথে আমাদের মিটিংও হয়েছে, যদি কোনো দল সংস্কারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেই দলের সাথে আমাদের জোটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে একদম প্রথম নন নেগোশিয়েবল। তারপরের প্রশ্ন হচ্ছে জোটের কথা কেন চিন্তা করা বা কেন রাজনীতিতে জোটের প্রয়োজন হয়। রাজনীতিতে জোটের প্রয়োজন তখনই হয় যদি আপনি আদর্শিকভাবে চিন্তা করেন, যখন আপনি একটা গ্রেটার গুডের কথা চিন্তা করছেন। আমরা জোটের কথা তখনই চিন্তা করব যদি জোটের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতার রাজনীতি না, আদর্শের রাজনীতি, অর্থাৎ বিচার, সংস্কার, এই যে মানুষের চাওয়া পাওয়া, এটা যদি সামনে এগিয়ে যায়। তাছাড়া 2টা সিটের জন্য, 2টা মন্ত্রিত্বের জন্য এনসিপি কখনো জোটে যাবে না। যে এই যে জুলাই সনদের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত সরকার গঠনের পর সেই সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোট হতে পারে বলে আপনাদের দলের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করেছেন, যেটা দিয়ে আপনাকে প্রথম প্রশ্নটা করলাম। কিছুদিন আগে না আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে দলের কাঁধে ইতিহাসের দায় রয়েছে, তাদের সাথে জোট হবে না। তিনি জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করেই সম্ভবত এমন বক্তব্য দিয়েছিলেন। এখন আপনারা আবার বলছেন সংস্কার বিষয়ে যদি জামায়াতের সাথে আপনাদের অবস্থান মিলে যায় তাহলে আপনারা জোট করবেন। তাদের কাঁধে তো এখনো পর্যন্ত ইতিহাসের দায় আছে, তাহলে তাহলে মানে আপনারা আসলে কি দেখেন, এটা হয় কি পলিটিক্যাল স্পিচ যখন কোন একটা খণ্ড অংশ নিয়ে তারপরে সেটা যখন হেডলাইন করা হয় তাহলে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এরকম ঝামেলার মতো দেখা যায়। আমাদের নাহিদ ইসলামের যে বক্তব্য ছিল দ্যাট স্ট্যান্ডস দেয়ার। আজকে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্য দেয় আমি পাশেই ওখানে ছিলাম। ইট ওয়াজ এ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। এখন আমরা জামাতের সাথে জোটের কথা বলছি না, বিএনপির সাথেও জোটের কথা বলছি না। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন মানে যে কোনো দলের সাথে আমাদের জোট হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের 9 দলের সাথে বসেছি, আমরা আলোচনা করেছি জোটের ব্যাপারে। সো হিজ আনসার ওয়াজ মোর টু দ্য হাইপোথেটিক্যাল, যে আমাদের কি কোনো দলের সাথে জোট হতে পারে কিনা। আমার জোট হতে পারে বিএনপির সাথে, আমার জামাতের সাথে, আমার গণতন্ত্র মঞ্চের সাথে, এবি পার্টির সাথে, রাষ্ট্র সংস্কারের সাথে, বিভিন্ন দলের সাথেই জোট হতে পারে যদি আমাদের প্রিন্সিপালটা মেলে। আপনি প্রিন্সিপাল পেয়েছেন নাহিদ ইসলামের বক্তব্য থেকে। আই থিঙ্ক দ্যাট গিভস আ ক্লিয়ার ইন্ডিকেশন আসলে। জি, মানে আপনাদের ইতিহাসের দায় কাঁধে আছে, এমন দলের সাথে আপনারা যাচ্ছেন, এটা ক্লারিফাই করছেন আপনি। জি, মারদিয়া মমতাজ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দল ছাড়া অন্য দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই ইঙ্গিত দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, আমরা 8টি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছি, আমরা জোট করব না, তবে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দিব। অর্থাৎ এক দল প্রার্থী দিলে অন্য আসনে অন্য দল দেবে না, যেটা বুঝলাম। ইসলামপন্থী দলগুলোর মধ্যে জোটের কথা আমরা এতদিন শুনে এসেছি, কিন্তু এখন শোনা যাচ্ছে জোট নয়, আসন সমঝোতা হবে। এই স্ট্র্যাটেজিটা কেন? আচ্ছা, এখানে আপনি একটা কথা বলেন না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমার কাছে মনে হয় যে এগুলো আরও চলবে। দেখেন, প্রত্যেকেই বাজারটা দেখছে, হ্যাঁ, যে এখানে আসলে মানুষের কি দরকার, তারা এটা দিতে পারছে এবং তারা কি দিবে। হ্যাঁ, এটা একটা লেনদেনের সম্পর্ক, তাই না? যে আমি এটা দিতে পারবো, আমি ওয়াদা করব, আবার এটা মানুষ বুঝতে হবে, মানুষ আমাকে চুজ করতে হবে, নইলে আমি বাসায় বসে দিতে চাইলেই তো হবে না। হ্যাঁ, তো এই লেনদেনে যে যার সুবিধাজনক জায়গায় যাক। তবে আমি আপনাকে একটা কথা বলবো যে এই নির্বাচনটা আমাদের জন্য কঠিন। কেন জানেন? আগে আমরা একটা জায়গায় বাছাই করতাম মন্দের ভালো, যে 2টাই চোর, দেখি কোনটা একটু কম চোর সেটাকে দেওয়া যায়। কিন্তু এখন কিন্তু আপনাকে 2টা ভালো মানুষের মধ্যে চুজ করতে হবে না, যে কোনো একটা আসনের কথা যদি চিন্তা করেন। হ্যাঁ, যে কোনো একটা আসনের কথা যদি চিন্তা করেন, এখন আপনি দেখবেন যে 3টা দলের মধ্যে 2টা দলের প্রার্থীকেই আপনি পছন্দ করেন, তাই না? আজকেই আমরা দেখেছি যে তুলি আপা বলছিলেন যে আরমানের গায়ে আমি আমার ভাই, হারিয়ে যাওয়া ভাইয়ের গন্ধ পাই। তো এটা তো আসলে আমি জানি না ওই আসনের মানুষ কিভাবে চুজ করবে, ইটস কোয়াইট টাফ। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একই সাথে একটা কঠিন ব্যাপারও, যে আপনি 2টা ভালো মানুষের মধ্যে চুজ করতে হবে। সাথে সাথে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, যেটা 24 আমাদেরকে এনে দিয়েছে, তাই না? যে আমরা এখন সুযোগ পাচ্ছি যে 2 জন, 3 জন, 4 জন ভালো মানুষের মধ্যে চুজ করার। তো চলুক, দেখা যাক কি হয়। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, বিরতিও নেই, একটু পরে ফিরছি।
দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে মুজিবুর রহমান মঞ্জু আছেন। গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানে ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো এক চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না। আওয়ামী লীগের এই চিঠির প্রভাব কি একেবারেই পড়বে না? যদি পড়ে না, কেন পড়বে না? আর পড়লে কেন পড়বে না? পড়বে না বলতে আমি যেটা বুঝি যে রাজনৈতিকভাবে তো এই চিঠির কোনো মূল্য নাই, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের টোটাল সিস্টেমটাকে যেভাবে ব্রেক করেছে, শুধু ব্রেক না, একেবারে আমি মনে করি, কারণ আপনার তো মনে থাকার কথা যখন 3টা নির্বাচন আমরা করতে পারলাম না, আমরা কিন্তু প্রচুর চিঠি দিয়েছি, আমরা কিন্তু প্রচুর ডেলিগেশন গিয়েছি এবং সে সমস্ত বিষয়ে কিন্তু প্রচুর রিকমেন্ডেশনও ছিল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে, কিন্তু আওয়ামী লীগ কোনোটাকেই ভ্রুক্ষেপ করে নাই। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ওই সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু মানে খুব বেশি পজিশন নেন নাই তারা। ইভেন আপনি তো জানেন যে আমেরিকান গভর্নমেন্ট কিন্তু এক ধরনের তারা এম্বার্গো দিবে, নানা ধরনের স্যাংশন দিবে, নানা ধরনের কথাবার্তাও হয়েছিল, কিন্তু আমরা দেখেছি দিন শেষে সেটা ওয়ার্ক করে নাই। তো আমি যেটা বলছি যে আওয়ামী লীগ যেই বিরোধিতার জায়গা থেকে যেটা সরকারও দিচ্ছে, 6টি মানবাধিকার সংস্থা কিন্তু চিঠি দিয়েছে। না, আমি তো বললাম ওদের কাছে যে কোনো কিছু গেলেই ওরা কিন্তু কনসার্ন শো করে তারা চিঠি দিবে, সেটা তো আবার আর্গুমেন্ট হবে, সেটা নিয়ে তো আবার ডিবেট হবে, তাই না? আমরা যখন আমি আপনাকে বলি এই যে আজকে বা কালকে হয়তো দেখবেন আইআরআই একটা কিন্তু রিপোর্ট দিয়েছে, আইআরআই এর সাথে কিন্তু আমাদের মিটিং হয়েছে, সেখানে তারা কিন্তু এই আলোচনাগুলো তুলেছে। আইআরআই এর যে মানে বেসিক কনসার্ন যেটা ছিল সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং সেটা কিন্তু আপনি দেখছেনই 2-3 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে কিন্তু পুলিশের গোয়েন্দার ব্যর্থতা, পুলিশের ব্যবস্থা নেওয়ার ব্যর্থতা, প্রচুর কিছু কিন্তু আমাদের এখানে দৃশ্যমান। অস্ত্র কিভাবে একটা মিটিংয়ের মধ্যে একজন প্রার্থীর প্রচারণার মধ্যে গিয়ে অস্ত্র ঢুকে সেখানে খুব কাছ থেকে গুলি করা হচ্ছে। তো সেজন্য আমি যেটা বলি, আওয়ামী লীগ ইস্যুটা আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে কোনো কথা, আওয়ামী লীগের যে কোনো বিষয় সামনে আসাটা সংকট এই জন্য যে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনাকে ক্লারিফাই করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কথার মূল্য থাকছে না। সে ফর এক্সাম্পল ধরেন আমি এখানে এনভায়রনমেন্ট নষ্ট করলাম, ঠিক আছে, আপনারা সবাই তার দ্বারা ক্ষতিগ্রস্ত হলেন। এখন আমি ওখান থেকে আমি যদি একবারও না বলি যে আমি সরি যে এনভায়রনমেন্টটা নষ্ট হয়েছে আমার জন্য, সো আমি আপনাদেরকে অ্যাপ্রোচ করছি যে আমার জন্য নষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু ফার্দার আপনারা আর নষ্ট করবেন না, এই অ্যাপ্রোচটা অন্তত কিছুটা হলে অ্যাকসেপ্টেবল। কিন্তু আমি যদি কিছুই না বলি যে আমি এইটা নষ্ট করলাম, আমি সব ধ্বংস না করলাম, সেটা কিছু না বলে আমি বললাম কেন এত সব ধসে যাচ্ছে, কেন এত নষ্ট হয়ে যাচ্ছে, এটা নিঃসন্দেহে কারো কাছে এটা গ্রহণযোগ্য নয়। খালেদ সাইফুল্লাহ পররাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন যে আসন্ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ জাতিসংঘে যে চিঠি পাঠিয়েছে তাতে কোনো কাজ হবে না। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন কাজ হবে না। আপনার কি মনে হয়? আমার মনে হয় জাতিসংঘ যখন নির্বাচনের কথা চিন্তা করবে বা রুল অফ ল এর কথা চিন্তা করবে, তার চিন্তা করতে হবে যে আমি আসলে এটার মাধ্যমে কোনো একটা ফ্যাসিস্ট কাঠামোকে আমি চাপিয়ে দিচ্ছি কিনা একটা দেশের উপর। জাতিসংঘ খুব ওয়াকিবহাল যে গত বছরে বাংলাদেশে কি তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ সরকার এবং কতজন মানুষকে খুন করেছে, গুমের হিসাব তাদের কাছে আছে। সো এই চিঠিটাকে কিন্তু সেই আলোকে দেখা হবে। এই চিঠিটা দেখা হবে এমন একটা এন্টিটি পাঠিয়েছে যে এন্টিটি এতগুলা খুন, তারপরে গুম, তারপরে এতগুলা মানুষকে পঙ্গুত্ববরণ করেছে, এত টাকা লুট করেছে বাংলাদেশ থেকে। তারা বলছে যে আমার বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দেওয়া লাগবে। এটা অনেকটা ধরেন আপনার শিয়াল বলছে যে আমার মুরগির যে খামার আছে ওই খামারের মধ্যে থাকতে দেওয়ার অধিকারটা দিতে হবে। তারা এইভাবেই দেখবে এটাকে। জি, মার্দিয়া মমতাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়ে বলেছেন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই, নো হাঙ্কি পাঙ্কি। এই কথাগুলো নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে। এছাড়া তিনি এটাও বলেছেন প্রয়োজনে আবারও রাজপথে রক্ত জীবন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি, এবং ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে বলে সতর্ক করেছেন। রাজপথে শুধু যদি জামায়াত রক্ত দেয় ওকে, কিন্তু রক্তারক্তি করলে আসলে সমস্যা। বাঙালি আর কত রক্ত আসলে দিবে? এদেশের জনগণ মনে হয় এখন শান্তি চায়। ঘিয়ের জন্য আসলে কতভাবে আঙ্গুল বাঁকা করবে জামায়াত বা রক্ত দিবে সেটা বলছে, মানে আঙ্গুল কতটা আসলে বাঁকা করবে সেটা একটু বুঝতে চাইছি। এটা রাজপথের পলিটিক্যাল স্পিচ, আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবং এখানে কারা আছে পাশে, সেখানে একটা জোটের কথাবার্তা হচ্ছে, সেই জোটের বাকি শরিকরা আছে, সেখানে কিভাবে কথা হচ্ছে, আমার মনে হয় সেই পরিবেশটাকে একটা দলের পলিটিক্যাল ডিসিশনের সাথে মিলিয়ে ফেলাটার এখনই কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যদি একটু রিসেন্ট পাস্টেই দেখি যে জামাত অনেক কিছু চেয়েছে,
কিন্তু যখন সরকার থেকে একটা আদেশ দেওয়া হচ্ছে সবার আগে জামাত বলেছে ইয়েস উই আর উইথ ইট। হ্যাঁ, তো সেখানে আমার মনে হয় এই জিনিসগুলো চাইতে পারে, যতক্ষণ পর্যন্ত মানুষকে কষ্ট না দিয়ে গণতান্ত্রিক উপায়ে চাইতে পারে, কিন্তু ডিসিশন যখন, যদিও এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিয়েছেন ডক্টর ইউনূস যে আপনারা একটু নিজেরা মিলেমিশে আসেন, তো দেখা যাক কী হয়। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এটা পলিটিক্যাল স্পিচ, এটার পরে আরো অনেক ডিসিশন আসবে। তাহের সরকারকে আলোচনা কেবল তোমরাই করো বলে ঘুমিয়ে না থেকে আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এবং রেফারির ভূমিকা রাখার দাবিও জানান ওই স্পিচে। এবং তিনি বলেন যে আমি বিএনপি মহাসচিব মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। ইনশাল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব, ওনাকে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকে ও দ্রুত আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে আর কি। তো প্রথম প্রশ্ন হচ্ছে ফখরুল সাহেবকে ফোনে তিনি পেয়েছেন কিনা, এটা আপনি জানেন কিনা? দ্বিতীয় প্রশ্ন, সরকার আর কত আসলে আলোচনার ক্ষেত্র তৈরি করবে? কেননা মাসের পর মাস আলোচনা ক্ষেত্র তৈরি করেও তো আসলে মতৈক্য হয়নি। জি না, আমার এরকম ব্যাপারে কিছু জানা নাই এখন পর্যন্ত, কিন্তু আলোচনা হচ্ছে, ভেতরে এক ধরনের কথা হচ্ছে, ভেতরে ফ্রেন্ডলি আলোচনা হচ্ছে। আমরা অনেকগুলো ভিডিও দেখতে পাই, তারা কথা বলছেন, আবার বাইরে এসে কেউ অসন্তোষ দেখাচ্ছেন। কিন্তু এই পর্যায়ে এসে আমার মনে হয় সরকার এই কাজটা নিজের হাতে করাটা উচিত ছিল, ফিনিশিংটা করা। এটা দলগুলোকে ঠেলে দিয়ে এটা মোটামুটি আন্দোলনটাকে একটা ডিসেন্সির জায়গা থেকে একটু সরিয়ে দেওয়া হলো। তো এটার ফিনিশিংটাও যদি সরকারই টেনে দেন আমার মনে হয় সবগুলো দল সসম্মানে মেনে নেবে। জি, কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ যে প্রস্তাব দিয়েছে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য, এবং সেটাকে জামাত ইসলামী স্বাগতও জানিয়েছে, রেফারি হিসেবে প্রধান উপদেষ্টাকে চেয়েছে, কিন্তু এই যে প্রধান উপদেষ্টা কিন্তু ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যাননি এমন না, গিয়েছেন তিনি, কিন্তু তিনি রেফারি থাকা অবস্থায় দীর্ঘ সময় আলোচনা হয়েছে। কেউ তো বলে 83 কোটি টাকার নাকি চা নাস্তাও খেয়ে ফেলেছে এই ঐক্যমত্য কমিশন। তো আবারও একই রেফারিকে চাওয়া, উপদেষ্টাকেই রেফারি হিসেবে চাওয়া, এখানে আলোচনার ব্যাপার না, এখানে প্রত্যেকটা দলের মোটিভ স্পষ্ট, কে কি চাচ্ছে, কে কেন চাচ্ছে এবং কে কি চাচ্ছে না সেটা কেন চাচ্ছে না। তো এখানে দরকার হচ্ছে একটা ফিনিশিং লাইন ড্র করা, সেটা বিবাদমান পক্ষগুলোর চাইতে যিনি এখানে রেফারির ভূমিকায় আছেন তার একটু স্ট্রং হওয়া উচিত। আমার মনে হয় পলিটিক্যাল না হওয়ার কারণেই হয়তো এই সরকার অনেক কিছুতে একটু সেফে থাকতে চাচ্ছে। এই সময়ে এসে এটা খুব ভালো জিনিস না, তাদেরকে একটু শক্ত হতে হবে, কিছু জিনিসে নেগোসিয়েশন পুরো অন্তর্বর্তী করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আর একটু স্ট্রং হওয়া দরকার, রেফারির আর একটু, জি, আর একটু শক্ত রেফারির দরকার। জি, মাহমুদা হাবিবা, গাজীপুর 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লাকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী, একই সঙ্গে তার 6 সহযোগীকেও আটক করা হয়েছে। তিনি যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তারপরেই তিনি আটক হয়ে যান। মানে এটা কি কাকতালীয় কোনো ঘটনা, না বিএনপির কোনো কিছু আছে কারসাজিতে? কিভাবে থাকবে বিএনপির কারসাজি নিকোল? মানে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মানে সরকার কি বিএনপি চালাচ্ছে কোনোভাবে? কিভাবে, মানে কিভাবে এটা কারসাজিটা? সরকারে বিএনপির অংশ আছে, এনসিপি আছে, সবগুলো দলেরই অংশ আছে। কাজে একটা প্রার্থী যখন স্বতন্ত্র হওয়ার ঘোষণা দেন এবং তারপরেই তিনি অ্যারেস্ট হয়ে যান, এই আঙুলটা বিএনপির দিকে তোলার আমি কোনো যুক্তি দেখি না। আমাদের আরো অন্যান্য আসন, আমি আপনাকে বলি, সিলেটে আনোয়ার হোসেন বলে একজন, তিনিও স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়েছেন। আমাদের বিভিন্ন অন্তত এরকম 10-11টা আসন আছে যেখানে তারা এ ধরনের নমনীয়ভাবে বলার এখনো চেষ্টা করছেন যে যদি আমার দল আমাকে না দেয়, অন্তত আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, তারা তো আর কেউ অ্যারেস্ট হননি, অ্যারেস্ট হলেন ইনি। কাজে এই জায়গাটায় যদি একজন মাত্র স্বতন্ত্র হতে চাইতেন, তিনিই অ্যারেস্ট হতেন, তখন এই প্রশ্নটা রাইজ করার সুযোগ আছে। এখানে এই ক্ষেত্রে নাই, যেহেতু এখানে এরকম ইনসিডেন্ট, অন্তত আরও 4-5 জন প্রকাশ্যেই বলেছেন যে দল যদি নমিনেশন না দেয় তাহলে আমি করব, স্বতন্ত্র করব। আচ্ছা, এইবার আমি একটু আগের কথায় ফিরে যাই, কারণ আমার অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার আছে। সেটা হচ্ছে প্রথমত আমার তরুণ বন্ধু যেটা বললেন 2001 সালের কথা, আমি একটা জিনিস একটু স্মরণ করিয়ে দিতে চাই। এই শোটার ধরন ভিন্ন, সুযোগ কম, তারপরেও আমি বলি, নারীর ক্ষমতায়নে যেই কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে করেছে, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আপনি আসেন, আপনার মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারী খাত মানে সংস্কার উন্নয়ন খাত, নারী হিসেবে আলাদা খাত রাখা, আপনার মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারী খাত মানে সংস্কার উন্নয়ন খাত, নারী হিসেবে আলাদা খাত রাখা, নারী স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্য, এছাড়াও প্রতিটা ক্ষেত্রে চাকরি বাকরি অগ্রাধিকার, এটা কিন্তু শুরু হয় কোটা, শুরু নারীদের জন্য তখন শুরু হয়। এই যে সংরক্ষিত আসন সেটা বৃদ্ধি করাও। এরপরে আপনি আসেন বেগম খালেদা জিয়ার সময়, এটা একটা ওয়ান্ডারফুল রেফারেন্স, যেটা আমি সবসময় দিতে পছন্দ করি। আমি জানি না খালেদ এটা জানেন কিনা।
বেগম খালেদা জিয়ার 2 বারের টেনিয়রে নিকোল তার বেস্ট কাজ ছিল নারীদের শিক্ষা। কিভাবে আপনার আমাদের 2টো প্রোগ্রাম ছিল, মানে নারীর শিক্ষা প্রথমত উচ্চ মাধ্যমিক পর্যায়ে, পরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করা হয়। এখানে আপনি জানেন যে ওনার যে সেকেন্ড টেনিয়র, সেখানে 100% নারী উপস্থিতি ছিল প্রাইমারিতে। কিভাবে? আমরা 2 ধরনের প্রোগ্রাম দিয়েছিলাম, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন। এই দুই প্রণোদনা প্রতিটা মানে কি বলে এটাকে, শিশুর কন্যাকে মানে স্কুলে আসতে এবং টিকে থাকতে সাহায্য করেছে। আজকে যে আপনি এত নারী দেখছেন যে স্কুল কলেজে একটা, মানে স্পেশালি কলেজ ইউনিভার্সিটিতে একটা রেশিও, এই রেশিওতে নারীদের উঠে আসার পেছনে প্রধান নিয়ামক কিন্তু বেগম খালেদা জিয়া। ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা প্রতিষ্ঠিত করে এসেছে। হ্যাঁ, আমি স্বীকার করি 2001 থেকে 2024, কিন্তু ভুলে গেলে কিভাবে চলে যে এর মধ্যে 17-18টা বছর এটা তো শুধু নিপীড়নের বছর ছিল। যদি স্বাভাবিক রাজনৈতিক অবস্থা চলতো এবং বিএনপি কমপ্লাই করতে ফেল করতো, তখন অবশ্যই কাঠগড়ায় দাঁড়ানোর সুযোগ ছিল, এখনো আছে, আবারও বলি এখনো আছে। কিন্তু আপনি ভুলে যান, মানে এটা আমরা ভুলে যাই কিভাবে, এই যে ঐকমত্য কমিশন নিয়ে বসেছিলাম 7 সদস্যের, একজনও নারী আছে নিকোল? আপনি আমাকে বলুন তো, আপনি নারী নিয়ে আলোচনা করছেন, ঐকমত্য কমিশনে একজন সরকারের পক্ষ থেকে আপনি কোনো ইয়ে দেখেছেন? মানে এটা কি সরকারের দায় নয়? অবশ্যই আমরা জল করতে দেখতাম অতগুলো। না, আমি ঐকমত্য কমিশনের কথা বলছি। 7 জনের যে কমিশন, স্বয়ং যেটার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আলী রিয়াজ হচ্ছে সেটা সেকেন্ড ইন চিফ ছিলেন। সেখানে নারী কোথায়? আপনি বলুন তো, একটা নারীর নাম বলুন তো। গোটা বাংলাদেশে একজন নারীও ছিলেন না যে ঐকমত্য কমিশনের চেয়ার, মানে একটা চেয়ারে বসার যোগ্যতা সম্পন্ন একটা নারীও ছিলেন না। কাজে এই জিনিসটা কি জানেন, ওভারঅল মাইন্ডসেট। আমি আমার দলকে ওইটা ডিফেন্ড করছি না, বাট আমি বলছি আপনি যেটা বললেন যে রাজনৈতিক যে মানে পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিচ্ছে, এটা সম্ভাবনা কতটুকু, সেটা বলার জন্যই আমি আপনাকে বলছি এত স্ট্রং লিগেসি আমরা এখানে ক্যারি করি যে এখানে অন্য যে কারো তুলনায় আমাদের সম্ভাবনা বেশি। হ্যাঁ, এইবারেও আমি আশা করি, আমরা প্রত্যাশা করি, আমরা সবাই প্রত্যাশা করি, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, বাকি দলগুলোও তাদের নারী মানে মূল মনোনয়নে, যদি জামাতে ইসলামের, আমরা তো শুনছি মনোনয়ন অলরেডি হয়ে গেছে, বাট ওটা হয়তো তাদের ক্ষেত্রে প্রাইমারি ছিল, আমাদেরও কিন্তু প্রাইমারি মনোনয়নে প্রতিটা দলেরই কিন্তু বাকি আছে। আমরা প্রত্যাশা করি যে অনেক নারী এখানে আসুন, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু ওই যে আবারও বলি, রাজনীতি যেটা একটু আগে বললেন আপা, লেভারেজ ম্যাটার করে। তো যিনি একটা দল যখন চিন্তা করে আমি সরকার গঠন করব, সে সর্বোচ্চ চেষ্টা করে তার জন্য ঝুলন্ত সরকার না হয়। কাজে কি করে, প্রতিটা সিট কিন্তু সে মানে খুঁজতে থাকে সর্বোচ্চ মানে বেটার ওয়েতে কে তাকে সিটটা ডেলিভার করতে পারবে। এই সমস্ত কিছু সত্ত্বেও আমি চাই যে মানে আমরা প্রত্যেকে প্রত্যাশা করি যে এমন কিছু সিদ্ধান্ত আসুক আমার দলের পক্ষ থেকে এবং অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, যে আপনার এতখানি ডিমোরালাইজ হওয়ার মানে সুযোগ না থাকে, আপনি যেন আরেকটু আশান্বিত হন। বাংলাদেশের সকল নারীরাই আশান্বিত হতে চান। মুজিবুর রহমান মঞ্জু, সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন 9 মাসে 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ পালালেন কেন? তিনি কোনো একটি গণমাধ্যমে বলেছেন। এরপর থেকেই লোকে বলছে ঐকমত্য কমিশনের একদিনের বৈঠকে আপনারা নাকি 4-5 লাখ টাকার খাবার খেয়েছেন। আপনাদের খাবার আসলে কোত্থেকে আসতো, এত টাকা কেন লাগলো? দেখেন, আমাদের দেশে তো প্রচুর অপতথ্য, মিথ্যা তথ্য ছড়ানো হয়। মোশাররফ আহমেদ ঠাকুর একজন রেসপন্সিবল মানুষ, ওনার এই ধরনের একটা মানে কাল্পনিক কথা ছড়ানোটা ঠিক হয় না। কারণ আমি দেখলাম সময় নিউজে এটার জন্য একটা কিন্তু রিজয়েন্ডার দিয়েছেন তারা, যেটা তথ্যটা সঠিক না। আমি একটু তথ্যটা জানার চেষ্টা করলাম, কারণ আমাদের গায়ে তো আসে, তাই না? আপনি অবাক হবেন যে টোটাল ঐকমত্য কমিশনের বাজেট ছিল 7 কোটি টাকা, সেখানে তারা খরচ করেছে মাত্র 23%। মানে টোটাল খরচই হয়েছে তাদের 1,70,00,000 বা 75 লাখ, আরও হয়তো বেড়ে সেটা আরও 20-30 লাখ টাকা হতে পারে। অর্থাৎ টোটাল ঐকমত্য কমিশনের খরচ হচ্ছে 1,90,00,000 টাকা। বুঝতে পারেন আপনি বিষয়টা? তারপরে দেখেন টোটাল যেই আমি খবর নিলাম একদম অথেন্টিক সোর্স থেকে, যে খাবার বাবদ খরচ হয়েছে, খাবার কখন থেকে, ফেব্রুয়ারি থেকে আপনার এই যে অক্টোবর পর্যন্ত খাবার বাবদ খরচ হয়েছে 39 লক্ষ টাকা, এবং তার ভ্যাট এসেছে আরও 10 লাখ টাকা, অর্থাৎ টোটাল 50 লাখ টাকা হচ্ছে খাবারের খরচ। এর মধ্যে আপনার প্রকাশনার খরচ আছে, এই যে আমাদের ওই যে বই টই বানানো হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান কম্পিউটার কেনা হয়েছে, প্রিন্টিংয়ের বিভিন্ন সামগ্রী কেনা হয়েছে, এই সব মিলে কিন্তু 1,90,00,000 টাকা। এখানের মধ্যে কিন্তু দেখেন, এই যে অনেকে অনেক কথা বলে, আমি খোঁজও নিয়েছি খাবারটা কোত্থেকে এসেছে। খাবারটা এসেছে পিএসসির ক্যান্টিন থেকে, ঠিক আছে? ওনারা প্রথমে আপনার পার্লামেন্ট থেকে নিয়েছিলেন খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছিল, পরে ওনারা আরেকটা জায়গা থেকে নিয়েছিলেন, সেটার দাম বেশি, পরে নেগোশিয়েট করে মানে কম্পেয়ার করে খাবারটা, এবং আমি খবর জিজ্ঞেস করলাম তাদেরকে যে আপনাদের টোটাল খরচ কত। এই টোটাল মানে আপনার কখনো কখনো সেখানে লাঞ্চ হয়েছে, কখনো কখনো শুধু টি কফি হয়েছে, টোটাল গড়ে খরচ পড়েছে একজনের পেছনে 100 টাকা, মানে পার মিলের খরচ পড়েছে, মানে গড়ে কথা বলছেন। কোনো মিলে 600 টাকা পড়েছে, কোনো মিলে 500 টাকা পড়েছে, কোনো মিলে হয়তো 50 টাকা পড়েছে, এভাবে। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনার
অপপ্রচারটা হয়। টোটাল মিটিং হয়েছে, আমি খবর নিয়ে দেখলাম যে 28টা মিটিং হয়েছে আপনার ফরেন সার্ভিস একাডেমিতে, আর 44 মিটিং হয়েছে এলডি হলে। তো এবং আরও ইন্টারেস্টিং ঘটনা দেখেন, এখানে এতগুলো সদস্যের মধ্যে মাত্র 2 জন সদস্য অনারিয়াম নিয়েছেন, বাকি সদস্যরা সবাই ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়েছেন। এবং একজন উপদেশ মানে সদস্যের শুধু পিএসের উনি মানে বেতন বা সম্মানী নিয়েছেন, বাকিটা নেন নাই। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে কোথায় 1,90,00,000 বাজেট ছিল 7 কোটি, আর সেটাকে মোশাররফ হোসেন ঠাকুর যদি বলেন যে 80-85 কোটি টাকা, আমরা প্রায় সময় শুনি যে বলে যে আপনারা ওখানে খাওয়া দাওয়া করছেন, দেখেন খুব অপমানজনক হয়। আমরা যে আপনাদের টক শোতে আসি না, সবাই বলে যে আরে ভাই আপনাদের তো অনেক ইনকাম। আচ্ছা দেখেন, আপনার এখানে আসতে আমার 1.5 ঘন্টা জ্যাম পেরিয়ে আসতে হয়, যাওয়ার সময় আরো 1.5 ঘন্টা জ্যামে পড়তে হয়। আমরা তো কাউকে বলি না আমাদের আপনারা সেটা আবার অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে, সেটা আসলে ঐক্যমত্য কমিশন থেকে আমি বলছি মানুষের ধারণা। মুজিবুর রহমান মঞ্জু, জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার 7 দিনের একটা সময়সীমা দিয়েছে। 9টি দলের পক্ষ থেকে বিএনপি ও জামাতে ইসলামকে সমঝোতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি গণমাধ্যমগুলো, এবং সেই 9 দলের মধ্যে আপনাদের দল এবি পার্টিও আছে। সমঝোতার চেষ্টা কতটা সফল হবে বলে মনে করেন? বড় 2 দলের পক্ষ থেকে আপনারা কেমন সাড়া পেয়েছেন? তারা কি আসলে সমঝোতায় আসতে চায়? কোনো কিছু দর কষাকষির জন্য তাদের এই এটা কি লোক দেখানো, না আসলেই দূরত্বটা এরকম? দেখেন, আমি কিন্তু খুব হোপফুল না। আমি কালকেও বলেছি, 9 দলের মিটিং শেষে যখন ব্রিফ করেছি সেখানে আমি বলছি আই এম নট হোপফুল। তো মার্জিয়া মমতাজ যেটা বলেছেন যে রাজনীতির ভাষা গর্জন, এটাকে উনি বলেছেন ওনার ভাষায় যে এটা একটা রাজনৈতিক রেটরিক, যে আঙ্গুল ঘি তুলবে না, চামচ দিয়ে তুলবে না, আঙ্গুল দিয়ে তুলবে না, নানা রকমের রেটরিক রাজনীতিবিদরা বলেন। তো ওনার কথা যদি আমি ধরে নিই তাহলে আমি দেখব যে আমরা কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও, যেহেতু কালকে গণতন্ত্র মঞ্চের ইচ্ছায় কিন্তু আমরা বাকি 3টা দল গিয়েছিলাম, আমার খুব আগ্রহ ছিল না, তারপরেও সেখানে আমরা চেষ্টা করেছি যে এটাকে আরও প্রিসাইজ ওয়েতে নিয়ে আসা যায় কিনা। 2টা দলকে আমরা 2টা অফারও দিয়েছি। আপনি হয়তো জানতে চাইবেন কি দিয়েছি, এটা আমরা বলছি না, কারণ আমরা চাই যে এটা যদি আমরা বলি না, কালকে মনে হবে যেন আমাদেরটাই সরকার গ্রহণ করেছে। এই ঝামেলা আমরা যে পড়তে চাচ্ছি না। আমরা 2টো দলকে 2টো কথা বলেছি যে ভাই আপনারা এটা ছাড় দেন, আপনারা এটা ছাড় দেন স্পেসিফিক, কারণ যেহেতু এনসিপি আমাদের সাথে ছিল, সুতরাং এখানে কিন্তু স্টেক হোল্ডার কমে এসেছে, আর বিএনপির বলয় আর জামাতের বলয়ে ভাগ আছে এখন। তো আমরা 2টো কথা বলতে চেয়েছি। একটু বলেই ফেলি আপনাকে, আমরা চেয়েছি যে আপার হাউসে ভোটের পিরিয়ডটা যদি বিএনপি একটু ছাড় দেয়, আর জামাত গণভোটের ব্যাপারে যে পজিশন নিয়ে ফেলেছে যে না আমরা নভেম্বরে চাই, তাহলে একটা সমাধানে পৌঁছানো সম্ভব। কিন্তু আমি আজকে একটা বড় দলের মানে জামাতেরই একজন নেতার সাথে কথা বলে আমি দেখেছি যে না, ওনারা ওই যে মানে আঙ্গুল ঘি ওই টোনে ওনারা এখনো আছেন আর কি। তো ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস, বাট ওনাদের ইগোটা এখানে খুব এক্সিস্ট করছে, এবং এই ইগো যদি এক্সিস্ট করেই ওনারা চলেন তাহলে এগুলো সব আমাদের প্রচেষ্টা এগুলো কোনো লাভ হবে না। জি, তার মানে জামায়াতের ইসলামের ঘি